না না একটু উনি কথা বললে তো উনি পাগল হয়ে যাবে। 105 ঘন্টা মতো চলেছে। আমরা দেখতে পাচ্ছি আপনার অবস্থা অন্যদিকে চলে যাচ্ছে। আপনার জায়গা থেকে আপনি কি দেখবেন, একটা করে আওয়ার কার্ড চেঞ্জ হচ্ছে, 104 থেকে 105 হয়ে যাচ্ছে, একটু পরে 6 হবে। কিন্তু যাদের দায়িত্বের জায়গা বিষয়টি বিবেচনা করা, তারা ওইভাবে ভাবছে যে অনশন করে মরে যাক, এরকম একটা অবস্থা। কিছু করার নাই, তাদের মধ্যে ওই বোধ ফিলিংস নাই, মানুষকে মানুষ হিসেবে দেখা। এরা আমাদের বন্ধু না, আসলে আমাদেরকে চেনে না, এদের সাথে চেনা জানা নাই। আন্দোলন সংগ্রামে কখনো আমাদের পার্ট ছিল না, এরা থাকলে এইটুকু করতো না। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত তরুণদের যে কলেবর, এই কলেবরের সংগঠক কে, তাই না? ওরা যদি আমাদের রাজনৈতিক প্রক্রিয়াকে বিবেচনা না করে তাহলে তো সেটা দুঃখজনক, তাই না? আর হ্যাঁ, দেখিয়েছি, কোনো মেসেজ দেয়নি। এরা ওই বৃহস্পতিবার যাওয়ার আগে এরা ঢু মেরে গেছে, কিন্তু এই যে তথ্যটা নিয়ে গেল পরের দিনটা যে শুক্রবার, তারপরের দিনটা যে শনিবার, এই খেয়াল ওদের নাই। এবং শুক্রবার শনিবার ওরা ভেবেছিল এখান থেকে চলে যাব, ঠিক আছে, কিন্তু কষ্ট হচ্ছে, যেতে ইচ্ছা করছে না। দাবিটা আদায় না করে কিভাবে হয়? এতদিন নির্বাচনের জন্য, ভোটের জন্য আন্দোলন করলাম, এখন আমাদেরকে ভোট থেকে বাহিরে রাখবে, নিজেরা নির্বাচন করবে, এটা তো হইতে পারে না, তাই না? আমাদের সিইসির, জি জি, অনেক ভালো, জি অনেক ধন্যবাদ। জি অনেক ধন্যবাদ। আমি মনে করি ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার মধ্য দিয়ে ইলেকশন কমিশনার, সিইসি সহ বাকি কমিশনারদের নৈতিক স্খলন ঘটেছে। কারণ ডেস্টিনির মালিক রফিকুল আমিন বা তার বন্ধুরা যারা এই সংগঠনটা খুইছে, এদের বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নাই। এখানে আরপিওতে লেখা আছে যে আপনারা গত 1 বছরে কি রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন তার তালিকা দিতে হবে। তাহলে যারা রাজনৈতিক দল জেল থেকে বাইর হয়ে ইচ্ছা হলো আর রাজনৈতিক দল খুললো, তারা কি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিচয় দেবে? এই পরিচয় তো তাদের দ্বারা দেওয়া সম্ভব না। তাহলে এই সত্যটা অন্তত পূরণ হয় না। কিন্তু সিইসি সহ কমিশনাররা এবং সচিবরা মিলে তাদের সাথে একটা বন্দোবস্ত করে এই নিবন্ধনটা তাদেরকে দিয়ে দিল। আমজনতার দলের নাম অনুকরণ করে ওরা আমজনতা লিখেছিল, পরে আমরা বাহা যাওয়ার পরে আমজনগণ লিখেছে। বিষয়টা এইরকম, আমাদেরকে এইভাবে তাচ্ছিল্য করা হয়েছে যে আমজনতার দল এত লড়াই সংগ্রাম করে করছে তো কী হয়েছে, এর চেয়ে আমজনগণ ডেস্টিনি রফিকুল আমিন আরও বেশি ভালো বিদায় সে আপনার হলো নিবন্ধন পেয়ে গেল। ভাই, যদি ডেস্টিনি রফিকুল আমিনের টাকার সাথে আমাদের খেলতে বলেন, তাহলে ওটা তো 43 লাখ গ্রাহকের 1 টাকা করে নিলে 43 লক্ষ টাকা, 10 টাকা করে নিলে 4 কোটি 30 লক্ষ টাকা, তাই না? এই টাকা হোটেল শেরাটনে বসে বরাদ্দ করছে এদেরকে, টাকার লোভটা সামলাইতে না পাইরা। আর ওই ডেস্টিনি রফিকুল আমিন, ও তো টার্গেট এই নিবন্ধনটা নেবে, কোথায় টাকা লাগবে কি লাগবে না, এটা তো একটা বিশাল বন্দোবস্ত। এই ঘটনার পরে সিইসির নৈতিকতা মিনিমাম থাকে না, এবং তাদেরকে অবশ্যই পদত্যাগ করতে হবে এই ডেস্টিনিকে নিবন্ধন দেওয়ার ঘটনায়। এই বিষয়ে হোটেল শেরাটনের সিসি ক্যামেরা অবজার্ভ করলে আপনারা দেখতে পারবেন, তারা হোটেল শেরাটন বনানী সেখানে গিয়ে এই রফিকুল আমিনের সাথে বসে মিটিং করেছে। আমরা স্পষ্ট করছি, এখানে অনশন করার জন্য একটা ক্ষোভ কাজ করেছে। ক্ষোভটি হলো ন্যায় বিচার। ন্যায় বিচার কি? আমজনতার দল সহ কিছু দল আছে যারা নিবন্ধন পাওয়ার যোগ্য, সেই জায়গায় এই ডেস্টিনি রফিকুল আমিনের দলকে নিবন্ধন দেওয়াতে এই সকল অপেক্ষমান দলকে চরমভাবে অপদস্থ করা হয়েছে। একটা প্রতারকের দল নিবন্ধন পাচ্ছে,
অন্য অন্য দল যারা কাজ করতেছে তারা নিবন্ধন পাচ্ছে না, তার মানে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা ব্যাপক মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি, সামাজিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং সামাজিকভাবে এমন একটা কাজ করেছে এই ইলেকশন কমিশনার যে আমাদের রাজনৈতিক অস্তিত্ব ধ্বংস করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমার কর্মীরা, আমার নেতারা জিজ্ঞাসা করে, তারেক ভাই আমরা কি ইলেকশনে অংশগ্রহণ করব না? তখন তাদেরকে আমি উত্তর দিতে পারি না, কারণ আমার তো নিবন্ধন এখনও হয়নি। আমি কিভাবে দেব? হয়তোবা রাজনৈতিক জোট করে 2-1টা পদে আমাদের 2-1 জন নির্বাচন করতে পারে, কিন্তু আমরা এরকম কখনোই চাই না। আমাদের যদি 20 জন লোক থাকে, 20 জন মানুষকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই এবং আমরা আমাদের নিজস্ব ঢেকি মার্কা নিয়ে নির্বাচন করব, আর এই মার্কা দিয়েই আমরা বিজয়ী হব অথবা পরাজিত হব। এটা একটা বাস্তবতা, আমরা স্বীকার করি। কোনো জায়গায় গেলে 1000-2000 বেশি ভোট পাবো না হয়তোবা, কিন্তু এই যে ভোটাধিকার, এই যে প্রার্থী হওয়ার অধিকার, এই অধিকারটা একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড গণতন্ত্রের। আমাদেরকে সেই গণতান্ত্রিক মানদণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। আমরা ইলেকশন কমিশনারকে বারবার বোঝানোর চেষ্টা করছি। আপনারা বলছেন 22টি জেলার মধ্যে আপনারা 20টি পেয়েছেন, 2টি আপনারা পাননি। আরে ভাই, আমরা তো 34টি জেলার অফিসের তথ্য দিয়েছি আপনাদেরকে, আপনারা 22টিতে গেলেন কেন? বাকিগুলোতে যান নাই কেন? আমাদের উত্তর দেন। আপনারা প্রথম তদন্ত করলেন, 3টি উপজেলা পাইলেন, যেখানে আমার 7টা উপজেলায় 7 জন মারা গেছে, আপনি সেগুলো খুঁজে পাইলেন না 3 উপজেলায়। পরে যখন ছবিগুলো দেখাইলাম তখন 36টা উপজেলায় ভিজিট করছে। ছবিগুলো দেখানোর পরে বলে তাহলে ভুলই হয়েছে। এত ভুল আমাদের জীবনের উপর দিয়ে ভুল করবেন আপনারা। পরবর্তীতে তদন্ত দিলেন, 82টা উপজেলায় আপনারা তদন্ত করতে গেলেন। 82তম উপজেলায় তদন্ত করার পরে হুট করে আপনারা তদন্ত স্থগিত করলেন পূজার রাতে। তদন্ত যে স্থগিত করলেন, এই অধিকার কে দিছে? আমাদের খরচ হয়নি, টাকা পয়সা ব্যয় হয়নি, আপনি চাইলো আর আপনি স্থগিত করে দিলেন। এরপরে বললো যে সচিব দিয়ে অধিক তদন্ত করবে। সচিবরা গেল, একজন সচিব বা একগুচ্ছ সচিব, তারা কি আমার দলের 108 উপজেলায় একদিনে যেতে পারবে? সারা দেশের বিভিন্ন জায়গায় যেতে পারবে? তাদের কি বোরাক নামের আল্লাহর বিশেষ উট আছে যে সেই উটে করে বা সেই ঘোড়াতে করে যাবে এখান থেকে? তারা বলল সবগুলো উপজেলায় ভিজিট করবে। ফলে কি হলো, 66 উপজেলায় ভিজিট করে তারা আর করলোই না। আমি এই সচিবকে বললাম কেন করলেন না? বলে আমরা গোপনে গোপনে করে নিছি। আপনি গোপনে গোপনে করছেন, না করে যদি আমাকে নেগেটিভ রিপোর্ট দেন আমি ধরবো কিভাবে? এই লোকগুলো এতটুকু ধুরন্ধর, তদন্ত করার সময় আমাদেরকে একটা রিসিপ্ট দেয় নাই যে তারা একটা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আমাদের কাছ থেকে একটা সাক্ষাৎ নেবে, স্বাক্ষর নেবে, এই ধরনের ডকুমেন্টেশন মেনটেন করেনি। পুরোটা তাদের ইচ্ছা মতো, মর্জি মতো। আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই যে আপনার হলো শেষ তদন্ত করলো, 33টি উপজেলা পাইলো। আমার ইসিকে একটাই প্রশ্ন, 3 কীভাবে 33 হলো? আপনারা 3টা পেয়েছিলেন প্রথমে, 33 হলো কেন? হ্যাঁ, আপনারা এই জবাবগুলো দিতে পারতেছেন না। গতকাল নিচু করে চলে গেছে এখান থেকে, আজকে এখানে অফিসে আসছিল, দেখা না করে চলে গেছে। এরা চায় আমরা মারা যাই একটা করে 105 ঘন্টা। আমার ভিতরে জ্বলে পুড়ে খারখার হয়ে যাচ্ছে, আমার মস্তিষ্কের রগগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। আমি আর টিকতে পারছি না এখানে। আমার এখানে এই যাত্রা সমাপ্ত হওয়া দরকার, কিন্তু এরা কোনো একটা এজেন্ডা নিয়ে নামছে যে এরা কোনোভাবেই দেবে না নির্বাচনের প্রার্থী হতে এবং আমাদেরকে এই বঞ্চিত করবে। 1% ভোট দিয়ে তারা স্বতন্ত্র প্রার্থীর কথা বলে। 1% ভোট দিয়ে যতজন আবেদন করছে ততজনকে এরা রিফিউজ করছে। এই ইলেকশন কমিশনের একটা কাজ, আবেদন আসলে এরা রিফিউজ করবে, কোর্টে গিয়ে এরা আবার আদেশ নিয়ে আসবে। এই চালাকিগুলো তারা করে। এবং দেখেন, মান্না ভাই, তাকে এরা নিবন্ধন দেয়নি, মান্না ভাই কোর্ট থেকে নিবন্ধন নিয়ে এসে। সাকিব ভাইকে এরা নিবন্ধন দেয়নি, সাকিব ভাই কোর্ট থেকে নিবন্ধন নিয়ে এসছে। এভিবাডি মঞ্জু ভাই নিবন্ধন দেয়নি, তারা কোর্ট থেকে নিবন্ধন নিয়ে এসছে। তারপরে লেবার পার্টি কোর্ট থেকে নিবন্ধন নিয়ে আসছে। তারপরে আরেকটা দলকে দিছে হলো মাইনরিটি পার্টি, কোনো অস্তিত্বই নাই, তাদেরকে কোর্ট থেকে নিবন্ধন দিয়ে নিয়ে এসে দিছে। অর্থাৎ এরা কোনো নিবন্ধন দেয় না, এরা রিফিউজ করে আর কোর্ট থেকে গিয়ে সবাই নিয়ে আসবে যে কোর্ট আও। আমি যে কোর্টে যাবো, কোর্টে যাওয়ার আগে জিজ্ঞাসা করবো, কোর্ট যে 10টা দলকে নিবন্ধন দিছে তোমরা দেওনি কেন? তোমরা তো কোর্টের কাছে ভুল প্রমাণিত হয়েছো, এই ভুলের জবাব দিবা কিভাবে? তারা কোনো জবাব দিতে চায় না, এড়িয়ে যায়, বাং মাছের মতো পিছলায় যায়। আমাদের সুস্পষ্ট কথা, এখানে অনশন চলবে, 105 ঘন্টা হোক, 205 ঘন্টা হোক, আমরা থামবো না। নিজে মরে যাব, মরে যায়ও এরা যে প্রতারক এটা প্রমাণ করে ছাড়বো।
মরে গিয়েও এরা যে ৮০,০০০ রোহিঙ্গাকে এনআইডি কার্ড দিছিল জালিয়াতি করে, তা আমি বলে যাব। আমি মরে গিয়ে হলেও এদের এনআইডি কার্ডটা সংশোধন করতে গেলে জীবন বেরিয়ে যায়, এইটা আমি বলে যাব। এবং এখানে দুর্বৃত্তদের আতুর ঘর। এরা 14 সালে একটা গোল গোল সুন্দর নির্বাচন করছে, 18 সালে সুন্দর নির্বাচন করছে, 24 সালে এই সুন্দর নির্বাচন করা এই ফুটফুটে লোকগুলোই কিন্তু এখানে বসে আছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, এদেরকে বিশ্বাস করলে সবাই মরবেন, সবাই মরবেন। এটা ধন্যবাদ সবাই।